ওদের আরএসএস এর কাউন্সিল মিটিংয়ে যে রেজলিউশন শুনলাম, এর থেকেই বোঝা যেতে পারে সাধারণভাবে সুস্থ চিন্তার মানুষ যে কেউ বুঝতে পারবেন আরএসএস ঠিক এদেশের ও যে ফ্লেভারটার কথা বলছিল আমাদের ভারত রাষ্ট্রের যে মূল কাঠামোগত ভিত্তি সেকুলার যে এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে কাঠামো, সেই কাঠামোটাকেই চ্যালেঞ্জ করার জায়গা ওদের কাউন্সিলের সিদ্ধান্তের জায়গাটা থেকে। গোলওয়ালকারের একটা অংশ মনোজিৎ বলেছে সঠিকভাবে, গোলওয়ালকারের আরেকটা রচনায় খুব কঠিনভাবে বলা আছে এদেশে হিন্দুরা ছাড়া বাকিরা থাকবে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে। আমার এই বাকি জানে কিনা জানি না, আমি জানি, আমি কিন্তু ডিসটার্ব করিনি, আমি আবার বলি আম্বেদকরকে গালিগালাজ করা। এবারে তৃতীয় যেটা বলছি সব অর্থেই বলছি, যখনই বিজেপি এসেছে সেন্টারে শিবাজি, আমি একটা জিনিস বলি শুধু, যে বিদ্যাভারতী স্কুল তুই খোঁজ নিলে তুমি জানতে পারবে 98 আগে বিদ্যাভারতী স্কুল ছিল রাফলি 5000-এর মতো। 98 আগে, 98 থেকে 2002 এর পরে যখন 2003-এর খোঁজ হলো তখন দেখা গেল এটা 9000 বেড়ে হয়েছে 14000। এই একইভাবে 2014 সাল থেকে নরেন্দ্র মোদী পিএম হওয়ার পর আরএসএস ভয়ঙ্করভাবে টোটাল রাষ্ট্র কাঠামোটাকে ব্যবহার করি, মানে রাষ্ট্রের যাবতীয় সুবিধা এই জায়গাগুলোকে ব্যবহার করে বিভিন্ন স্টেটে, এবং সেক্ষেত্রে প্রায়োরিটি স্টেট হচ্ছে লেফট ডমিনেটেড স্টেট। আমি শিবাজি তোমাকে এখনো বলছি, লেফট মাস বেস আছে এমন ডমিনেটেড স্টেটগুলো ওদের প্রায়োরিটি স্টেট, যেখানে আইডিওলজিক্যাল লড়াইটা ওরা শুরু করতে চাইছে ওখান থেকেই, কারণ তৃণমূল ওদের কাছে এনিমি না, ইস্যু ভিত্তিক যে কোনো সময় ওদের যে বিষয়টা শ্রুতিনাথ তুলে দিলাম শিবাজির কাছে, আমি আসবো আপনার কাছে, যে এই যে হিন্দুত্বের কথা, এই হিন্দুত্বের তাস খেলে কতটা লাভ করতে পারবে এই রাজ্যে আরএসএস বা বিজেপি? আমার বেশ অনেক জায়গায় কিন্তু পারবে না। যেটার কথা আমি বলছি, প্রথম কথা, হিন্দুরা, ওয়েস্ট বেঙ্গলের হিন্দুদের মধ্যে এখনো কিন্তু একটা বড় অংশ রয়েছে যে জায়গাতে, যাদের মধ্যে এখনো শহরের যে একটা শ্রেণী যারা মানে শিক্ষিত বুদ্ধিজীবী, এদের একটা প্রভাব কিন্তু এখনো রয়ে গেছে, এটা কিন্তু তার বাইরে নয়। সেখানে একটা আমাদের শ্রীচৈতন্য থেকে আরম্ভ করে আউল বাউল সম্প্রদায়ের মধ্য দিয়ে যে ধরনের একটা সর্বধর্ম রামকৃষ্ণদেব আছেন সর্বোপরি, তার একটা প্রভাব থাকছে। তার প্লাস 30%-এর কাছে আমাদের এখানে কিন্তু মুসলিম ভোট, এটা আছে, ফ্যাক্ট যেটা বলছে 30%-এর কাছে, এবং বহু কনস্টিটিউয়েন্সিতে আছে জয়। আমি যদি একদম অন্য হিসাবে, যে ডেমোগ্রাফিক ফ্যাক্টর ধরে একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বলি, জয় বিজয়ের ফারাক গড়ে দিতে পারে কিন্তু মুসলিমরা যদি কনসলিডেটেড হয়। যেহেতু মাইনরিটি, যে কোনো জায়গায় মাইনরিটিদের মধ্যে একটা কনসলিডেশনের স্বাভাবিক প্রবৃত্তি থাকে। আমরা যদি বাংলাদেশে যাই, যেখানে অত্যাচারিত হয় হিন্দুরা, হচ্ছে অবশ্যই, সেখানে তারা কনসলিডেটেড হচ্ছে, অর্থাৎ সেখানে একটা প্যাটার্ন অফ ভোটিংটা অনেকটা একরকম হয়। রাজীব যেরকম বলেছিলেন যে এতে ভয়ের কি আছে, আমি গোড়াতেই বলেছি যে দুর্ভাগ্যের হলো এটা সত্যি যে ভারতবর্ষের রাজনীতিতে এখনো আমাদেরকে এইগুলো চর্চা করতে হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি উনি রাজনৈতিক বিশ্লেষক, আমি বলছি ধর্ম, কাস্ট, রিয়েলিটি। কিন্তু আমি মনে করি ভারতবর্ষের রাজনীতিতে এখন রিসেন্টলি গত 5-7 বছরে ইয়াং যারা ভোটার, তারা কিন্তু কাজ দেখছে, ডেভেলপমেন্ট। মোদিকে ভোট দিয়েছে, দাঁড়ান, আপনি আবার বলছেন কেন? কাজ দেখছে, এইভাবে ভোট দেখছে। পশ্চিমবাংলার কনটেক্সটে আমি মনে করি এই যে কতগুলো আপনি রেজুলেশন নাকি দেখালেন না, ওগুলো তৈরি করা হয়েছে। যে রেজুলেশনগুলো আপনি দেখাচ্ছিলেন, সম্বিত পাত্রের বক্তব্য, রেজুলেশন, ওগুলো তো তৈরি করা হয়েছিল। ওই এক্সকিউজগুলো না তৈরি করতে পারলে তো ওনাদের যে এজেন্ডা, সেই এজেন্ডাগুলো কোথাও আনতে পারবেন না। শেষ কথা এটা বলবো, পশ্চিমবাংলার কনটেক্সটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমতুল্য কাছাকাছি অন্য 3-4টে রাজনৈতিক দলের যে জনপ্রিয়তা, যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সর্বোপরি কাজ যে করেছেন 5 বছরে, এই উদাহরণ পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে কোথাও নেই। কাজেই আপনারা নিশ্চিন্তে ঘুমন, নির্ভয়ে সরস্বতী পুজো করুন। যেভাবে তারা এগোচ্ছে সেই বিষয়, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এখানেই শেষ করছি, আমাদের সময় একদম কম, আমরা খুব দুঃখিত, আমরা আপনাকে বক্তব্য দিতে পারছি না। হ্যাঁ, আমরা এখানেই শেষ করছি। আপনার সঙ্গে থাকুন 24 ঘন্টা।